একদিকে রেশনিং, অন্যদিকে 2 দিনের সাপ্তাহিক ছুটিতে সরবরাহ না থাকায় মজুদ শেষ বহু ফিলিং স্টেশনে। ফলে চাপ বেড়েছে অন্য সব পাম্পে। এতে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। জ্বালানিমন্ত্রী বলছেন যে সাময়িক কষ্ট হলেও অব্যাহত থাকবে রেশনিং। চেষ্টা চলছে আমদানি করে মজুদ ঠিক রাখার। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। জ্বালানি তেল সংগ্রহের জন্য যানবাহনের এরকম দীর্ঘ লাইন আগে দেখেনি রাজধানীবাসী। রাজধানীর আসাদ গেট সংলগ্ন এই পাম্প থেকে তেল সংগ্রহে আসা গাড়ির লাইন সংসদ ভবনের চারপাশে ছড়িয়ে পড়েছে। আর বিজয় সরণি সেনা কল্যাণ ট্রাস্টের লাইন জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী বাস টার্মিনালের কাছাকাছি পৌঁছেছে। একদিকে রেশনিং পদ্ধতির প্রভাব, অন্যদিকে সাপ্তাহিক ছুটিতে টানা 2 দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ। এই দুইয়ে মিলে মজুদ ফুরিয়েছে বহু পাম্পের। ফলে চাপ বেড়েছে অন্যগুলোতে। এতে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বৃহস্পতিবার যে তেলটা স্টক করা হয়েছিল সেটা বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে শুক্রবার 3টার মধ্যে শেষ হয়ে যায়। এক একটা গাড়ি বারবার শুধু তেল নেওয়ার জন্যই লাইনে থাকতেছে, রাস্তায় থাকতেছে। তো মানুষের অনেক বেশি দুর্ভোগ বাড়ছে। আমাদের ফিলিং স্টেশনগুলি আমরা অনেক বেশি কষ্টের মধ্যে আছি। প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পর থেকে হচ্ছে কি আমার এখন প্রতিদিনই নেওয়া লাগতেছে, যেই 2 লিটার একটা লিমিট করে দিয়েছে। প্রতিদিন আসা লাগতেছে, লম্বা সিরিয়াল। আপনার সিরিয়ালে তাও দেখা যায় যে কাছাকাছি গেলে দেখা যায় তেল শেষ হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না, পাম্পে থেকে ঘুরাই দিচ্ছে, তেল নাই। বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী ডিজেল, অকটেন ও পেট্রোলের চাহিদার 4 ভাগের 1 ভাগ সরবরাহ কমানো হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে মজুদে। তবে সমানতালে সিএনজি ও এলপি গ্যাসের সরবরাহ কমানো হলেও তাতে খুব একটা চাপ বাড়েনি গ্রাহকদের। যখন লোডশেডিং হবে এবং জেনারেশন তেল থাকবে না, তখন টেলিকমের সেবা থেকে আপনারা বঞ্চিত হবে। গত 3 দিন যাবৎ কয়েকটা পাম্পে গেছি, তেল পাচ্ছি না। যদিও 2-1টা পাম্পে দিচ্ছে, সেখানে অনেক সিরিয়াল। টেস্টের যে লাইনটা দেখলাম ওখানে প্রায় 2-3 ঘন্টা ধরে দাঁড়ায় থাকবে। তো ওইভাবে তো আমাদের দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে 2-3 ঘন্টা দাঁড়িয়ে তেল নেওয়ার মতো তো অবস্থা আমাদের নাই আসলে। এদিকে এক অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী জানান, সংকট মোকাবেলায় রেশনিং পদ্ধতি চালু থাকবে। এরই মধ্যে আমদানি করে বাড়ানো হবে মজুদ। সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। এদিকে রোববার আন্তর্জাতিক বাজার দর সমন্বয় করে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বিইআরসি। যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, আর প্রথম সপ্তাহে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে হাহাকার তৈরি হয়েছে এবং তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি জ্বালানির সংকটও বাড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিশ্চিত করতে না পারলে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়েছে বিপিসি। সংস্থাটির চেয়ারম্যান রেজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের প্রধান ডিপোসমূহ কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠান। সম্প্রতি রেশনিং পদ্ধতি বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিয়েছে, যা সামাল দিতে জরুরি ভিত্তিতে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এছাড়া দেশের সব ফিলিং স্টেশনে পুলিশি টহল জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরেকটি চিঠি দিয়েছে বিপিসি। দেশের জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। পিআরআই আয়োজিত সেমিনারে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থা দেশের অর্থনীতিকে নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে জানান বক্তারা। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তিকে অবৈধ ও অনৈতিক আখ্যা দেন ব্যবসায়ীরা। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি খাতে। দফায় দফায় নির্দেশনা দিয়েও কমানো যাচ্ছে না আস্থার ঘাটতি, যা ঘুরে ফিরে উঠে এলো পিআরআই আয়োজিত এই সেমিনারেও। শুরুতে মজুদ পরিস্থিতির চিত্র তুলে ধরে মধ্যপ্রাচ্যের উপর একক নির্ভরতার ঝুঁকি তুলে ধরেন পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান। বলেন, শিল্পায়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে দ্রুতই বিকল্প বাজার খুঁজতে হবে বাংলাদেশকে। আর পিআরআই চেয়ারম্যান বলেন, চলমান যুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বহির্খাতের উপর বিরূপ প্রভাব ফেলছে। 22 ships were expected to come with LNG to Bangladesh. 18 of them will have to pass through Hormuz. So if there is a protracted war, they're not coming.
we can certainly source from alternatives, but it takes time. ট্রেড পলিসি পার্টে ডিপ রিফর্ম না হলে কিন্তু এই যে এতগুলো যে এগ্রিমেন্টের কথা বললাম এগুলো সুবিধা করতে পারবে না, এগুলির জন্যই কিছু ডিপ রিফর্ম। বাংলাদেশের রপ্তানি কমে যাওয়াকে অশনি সংকেত উল্লেখ করে দ্রুতই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তির পরামর্শ দেন বক্তারা। আর প্রধান অতিথির বক্তব্যে বিকিএমইএ সভাপতি বলেন, দেশের ৮০% পোশাক কারখানা লোকসানে আছে। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের চুক্তিকে অনৈতিক আখ্যা দিয়ে তা দ্রুতই প্রত্যাহারের দাবি জানান। Outlook for exports is clouded by several uncertainties, including the recent decline of exports in European Union markets and the most recent external shock emerging from the Iran war, as it severely threatens the Bangladesh energy security. অসম চুক্তি এবং সাথে অনৈতিক চুক্তি। তো মিনিমাম 80% গার্মেন্টস ফ্যাক্টরি গত কয়েক বছর যাবৎ লসে রান করতেছে এবং আমরা বেশ কিছুদিন যাবৎ আমাদের ইন্ডাস্ট্রি আমাদের লেস ক্যাপাসিটিতে অ্যাটলিস্ট 50 to 60% ক্যাপাসিটিতে আমরা রান করতেছি। এ সময় এনবিআর কর্মকাণ্ডের সমালোচনা করেন বিকিএমইএ সভাপতি। বছর শেষে আমাদের যে ব্যালেন্স শিটটা তৈরি করি, রিটার্ন ট্যাক্স রিটার্নে দাখিল করি, সেটাও আমাদেরকে ফেক এবং ফলস বানাইতে হয়। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ভালো প্রতিষ্ঠান না এলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানো কঠিন, এক সেমিনারে কথা বলেছেন কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে সঠিক পথে বাজার পরিচালনায় উদ্যোগ নেবে সরকার। এদিকে রোববারও ভয়াবহ পতনে 232 পয়েন্ট সূচক হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান অতিথি পুঁজিবাজারের সমসাময়িক অবস্থা নিয়ে এই সেমিনারের আয়োজন করে এ সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন সিএমজিএফ। এতে বক্তারা বলেন, দীর্ঘদিনের সুশাসনের ঘাটতি ও ভালো প্রতিষ্ঠান বাজারে না আসায় সংকট কাটছে না এ খাতে। এ সময় গেল 1.5 বছরে নিজেরই নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন কমিশন চেয়ারম্যান রাশেদ মাকসুদ। অনেক কিছু ওপেন করা আছে উইথ সাম চেকস অ্যান্ড ব্যালেন্সেস। আমরা যে নতুন রুলগুলো করেছি দিস আর ভেরি মাচ ওয়াইডার, বাট ওয়াইডারের সাথে কিছু নেট দেওয়া আছে যাতে এখানে ম্যানিপুলেশনগুলো না হয়। পুঁজি বাজারে বিনিয়োগকারীরা তার পুঁজি সেফ জায়গায় না রেখে আপনার এখানে খাটাবে বেশি মুনাফার আশায়। এই কোম্পানিগুলোর এবিলিটি আছে বেশি মুনাফা দেওয়ার, এই যে ক্রাইটেরিয়া একটাও মিট করে না, কিন্তু তারা চলে আসছে। এখন তাদের দেখছি সব ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব কিছু বন্ধ। এইগুলোই হচ্ছে আসলে আমাদের করণীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বাজারের স্থিতিশীলতায় বিশেষ মনোযোগী। এ সময় বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানা উদ্যোগের কথাও বলেন তিনি। বাজারে যারা আইপিও করুন আর যাই করুন, তাদেরকে যে বিশ্বাসযোগ্য কায়দায় তাদেরকে প্রত্যয়নপত্র দিচ্ছে, এইটা আমাদের 1 নম্বর কাজ করতে হবে, যাতে করে মানুষের মধ্যে আস্থা আসে যে আমাদের এই রকম মার্কেট বেস সেলফ রেগুলেটরস আছে। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে ভয়াবহ পতন ছিল পুঁজিবাজারে। এদিন ডিএসইতে সূচক কমে 232 পয়েন্ট বা 4.5%। অন্যদিকে লেনদেনও নেমে যায় 531 কোটি টাকা। একই প্রবণতা অব্যাহত ছিল সিএসইতেও। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ফেব্রুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.13%, যা 10 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। জানুয়ারির তুলনায় 0.55% বেড়েছে ফেব্রুয়ারিতে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার বেশি, যা আগের মাসের তুলনায় 1.01% বেড়ে পৌঁছেছে 9.3%। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি রয়েছে 9.01%, যা আগের মাসে ছিল 8.1%। গ্রামীণ ও শহর উভয় এলাকাতেই মূল্যস্ফীতির হার সামান্য বেড়েছে এই সময়টায়। বিশেষ সুবিধায় খেলাপি ঋণ পুনঃতফসিল করার কারণে 3 মাসে 5% কমেছে এই হার। এক্ষেত্রে শতাংশের বিচারে সবচেয়ে বেশি এগিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে টাকার অঙ্কে কমেছে 73,000 কোটিরও উপরে। বিশেষজ্ঞরা মনে করছেন যে রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়ায় কাগজে কলমে খেলাপি ঋণ কমলেও ঝুঁকি থেকে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী, যার প্রভাব পড়তে পারে বিনিয়োগ এবং কর্মসংস্থানেও। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান।
2009 সালে আওয়ামী সরকার দায়িত্বের পর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা, কিন্তু 1.5 দশকের লুটপাট, রাজনৈতিক প্রভাব ও নিয়মের বরখেলাপের কারণে প্রায় 3.5 লাখ কোটি টাকা রেখে বিদায় নেয় হাসিনা পরিষদ। পরে নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সামনে আনেন প্রকৃত চিত্র। খেলাপির হার উঠে যায় 36%, যা বিশ্বে সর্বোচ্চ। তবে সেই অবস্থা স্থায়ী হয়নি বেশি দিন, কেননা তার আমলেই দেওয়া হয় নীতি সুবিধা। ফলে নতুনভাবে ছাড় পান খেলাপিরা। তারই খানিকটা চিত্র উঠে এসেছে সবশেষ ডিসেম্বরের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী মাত্র 3 মাসে 30% ঘরে নেমে আসে খেলাপির হার। বিশ্লেষণ বলছে এই সময়ে 1 ও 2% ডাউন পেমেন্ট দিয়ে নবায়ন করেছে বহু গ্রাহক, সাথে নিয়েছেন বিশেষ নীতি সুবিধাও। ফলে খেলাপির খাতা থেকে কাটা গেছে তাদের নাম। অন্যদিকে নির্বাচনের আগেও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে কেউ কেউ নিয়েছেন বাড়তি সুবিধা। বিশ্লেষকরা মনে করেন এই প্রক্রিয়ার মাধ্যমে হিসাব বদলানো হলেও তার সুফল পাবে না অর্থনীতি। বিগত স্বৈরাচারী সরকার আমলে কিন্তু এই ঋণ শিডিউলিং করে পুনঃতফসিলি করে কিন্তু আজকে ব্যাংকগুলোর এই দুরবস্থা হয়েছে বিভিন্নভাবে। কাজেই একই পথে যদি আমরা ক্রমাগতভাবে হাঁটতে থাকি তাহলে কিন্তু আমরা বর্তমানে যে ঋণের সত্যিকার অর্থে ঋণের যে খেলাপি ঋণের যে বোঝা, এই বোঝাটা কিন্তু আমরা কমাতে পারবো না। তথ্য অনুযায়ী এই সময় টাকার অঙ্কে সবচেয়ে বেশি 73,600 কোটি টাকা খেলাপি ঋণ কমেছে বেসরকারি ব্যাংকগুলোতে, আর 12,638 কোটি টাকা কমেছে সরকারি ব্যাংকগুলোর খেলাপি। বাকিটা কমেছে বিশেষায়িত ও বিদেশি প্রতিষ্ঠান থেকে। বিশ্লেষকদের মতে নতুন গভর্নরকে কমানোর ধারা অব্যাহত রাখতে হবে রাজনৈতিক চাপের বাইরে থেকে। যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং তাদের কাছ থেকে ঋণ যখন আদায় করা যায় না, যেহেতু তারা প্রভাবশালী, আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা বের হয়ে যায়, তখন দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে তারা তো বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায়, ব্যাংকের তারল্যের উপরে চাপ পড়ে, ফলে অন্য যারা ঋণ গ্রহীতা, যারা ছোট মাঝারি, তাদের কিন্তু ঋণ নেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়ায়। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতের কথা বলছেন বিশ্লেষকরা। মিসবাহ হাসান, 71, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধে অস্থির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য। হামলা, আতঙ্ক, আকাশসীমা বন্ধে বাতিল হয়েছে 23,000-এর বেশি ফ্লাইট। ফলে বিপাকে 10 লাখেরও বেশি মানুষ। সরবরাহ সংকটে এরই মধ্যে 80% বেড়েছে জেট ফুয়েলের দাম। বাড়তে পারে বিমানের টিকিটের দামও। এমন পরিস্থিতিতে হুমকির মুখে প্রায় $12 ট্রিলিয়ন ভ্রমণ শিল্প। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ইরান ইসরায়েল টানা সংঘাতে বিপর্যয়ের মুখে বৈশ্বিক অ্যাভিয়েশন খাত। মধ্যপ্রাচ্যের আকাশপথে নজিরবিহীন অস্থিরতায় বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 23,000 ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ, যা করোনা মহামারীর পর সবচেয়ে বড় বিপর্যয়। গেল 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল, কাতার, ইরাক, বাহরাইন, কুয়েত এবং সিরিয়ার আকাশসীমা প্রায় বন্ধ থাকায় ভেঙে পড়েছে আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থা। অক্সফোর্ড ইকোনমিক্সের মতে সংঘাতের কারণে চলতি বছর মধ্যপ্রাচ্যে পর্যটক কমতে পারে 27% পর্যন্ত। ফলে ক্ষতি হতে পারে কয়েক বিলিয়ন ডলার। বিমান জ্বালানির প্রধান উৎস উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপের আমদানির প্রায় 50% আসে, যার বেশিরভাগই হয় হরমুজ প্রণালী দিয়ে। চলমান সংঘাতে সরবরাহ ব্যাহত হওয়ায় হু হু করে বাড়ছে জেট ফুয়েলের দাম। যেখানে উত্তর পশ্চিম ইউরোপে দাম ছিল প্রতি টন $830, হামলার পর থেকে তা বেড়ে হয়েছে $1,500-এরও বেশি। বিশ্লেষকদের মতে গ্রীষ্মকালীন ছুটির আগে জেট ফুয়েলের দাম নাটকীয়ভাবে বাড়লে বাতিল হতে পারে অসংখ্য ফ্লাইট। এছাড়া মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে যাত্রায় প্রতি ঘন্টায় বাড়তি খরচ গুনতে হবে $10,000। এদিকে চলতি সপ্তাহে এ খাতে বিমা প্রিমিয়ামের খরচ বেড়েছে 18%। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল বলছে, এভাবে চলতে থাকলে বড় ধরনের হুমকিতে পড়বে $12 ট্রিলিয়ন অ্যাভিয়েশন শিল্প। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।